অত্যন্ত সুবক্তা হিসেবে ইতিমধ্যেই ওনার আলাদা পরিচিতি তৈরি হয়েছে। তো আমাদের খুব সৌভাগ্যের কথা যে উনি আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। তো আমরা সরাসরি বলরিদি আলোচনায় চলে যাব। বলরিদি, আপনি আরম্ভ করুন। হ্যাঁ, আজকে উপস্থিত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর এই বিষয়ে বিশদ না করে আমি সরাসরি বক্তব্যে চলে আসছি। প্রথম যে আন্তরিক অভিনন্দন এই প্ল্যাটফর্মটার জন্য, আমি আগেও বলেছি, কিন্তু আজকে এই বিষয়টার প্রাসঙ্গিকতা এবং পাশাপাশি এই সময়ে চলা যে বিষয় নিয়ে আলোচনা, একটু এগিয়ে আসুন তো বল্লরি, একটু এগিয়ে আসুন মাইকের কাছে, আমরা একটু হালকা শুনছি, একটু এগিয়ে আসুন। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যে বিষয়গুলো বারবার আলোচনা চলছে এবং বিশেষ করে কবিতা সংক্রান্ত যে আলোচনাগুলো চলছে, তার থেকে একদম আলাদা গোত্রের একটি আলোচনার ধ্রুবপদ এসেছে এখানে, যেটা মেয়েদের লেখা। বলা বাহুল্য, মেয়েরা চিরকালই, যেটা শুনছিলাম আমরা শুরু থেকেই শুনছি, যিনি ভূমিকা করে দিলেন এবং আমরা জানি তার বিশদ কাজ আছে এ বিষয়ে, এবং আমরা পরবর্তীকালে সোনালী মুখোপাধ্যায়ের কাছে এটা আর্জি জানিয়ে রাখলাম যে ওর কাজটার বিষয়ে, যেটা এখনো পর্যন্ত খুবই জরুরি একটা কাজ, যে মহিলাদের সম্পাদিত পত্রিকা এবং তাদের শোনা যাচ্ছে পত্রিকার ভিতরে যে গদ্য তারা ছাপাচ্ছেন বা সম্পাদনা করছেন তার অভিনবত্ব শোনা যাচ্ছে, শোনার আর্জি রইল। পাশাপাশি যেটা বলবার সেটা হচ্ছে যে আজকে আমরা যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বলতে চাইছি সেটা হচ্ছে অপঠিত কবির কথা। বলা যেতে পারে প্রায় নির্বাসিত একজন অপঠিত কবি, তার নাম জয়ন্তী চট্টোপাধ্যায়। জয়ন্তী চট্টোপাধ্যায় লেখা শুরু করেছেন 70-এর দশকে। আমি তার 80-র দশকের একটি বই নিয়ে একটু কথা বলতে চাইছি। বইটির নাম চার প্রহরের কবিতা। এই চার প্রহরের কবিতার তৃতীয় কবিতা যেখানে শুরু করছেন, সেখানে তিনি মেয়েদিনের কবিতা নামে একটি কবিতা রাখছেন। এই মেয়েদিনের কবিতা আসলে কি নিয়ে লিখছেন তিনি? প্রথমত, মেয়েদিনের কবিতা বলা মাত্র আমাদের পয়লা মেয়ের কথা মনে হয় এবং তার সঙ্গে সোশ্যালিজম বা কমিউনিজমের যে ওতপ্রোত যোগাযোগ সেটা আমরা জানি। এর ইতিহাস যদি দেখতে চাই তাহলে এটাও দেখা যাচ্ছে যে 1886 নাগাদ 4 মে শিকাগো শহরে একটি বিশেষ ঘটনা ঘটেছিল, যেখানে শ্রমিকরা একটি র্যালি করছিলেন তাদের 8 ঘন্টা কাজের বিষয়ে, এবং সেই র্যালির ক্ষেত্রে পুলিশ ঝাঁপিয়ে পড়ে একটা বিরাট আকার একটা হত্যা, প্রায় হত্যাকাণ্ডই বলা যায়, সেইটি যখন হয় তখন এই দিনটিকে পালন করা হচ্ছে আলাদা করে হে মার্কেট রায়ট সেটাকে বলা হয়, এবং সেই দিনটির উদযাপন হিসেবে, অর্থাৎ ওই শহীদদের কথা মনে রেখে এটা মে দিবস এই হিসেবে পালিত হচ্ছে পরবর্তীকালে। একজন মহিলা কেন মেয়েদিনের কবিতা লিখছেন, আর সেই মেয়েদিনের কবিতাতে তিনি কি বলতে চাইছেন যেটা মার্কস বা এঙ্গেলসের লেখার ভিতরে কোথাও নেই? আমি আজকে বলতে চাইছি রণজিৎ গুহর কথা। আমরা সকলেই জানি যিনি সাবঅল্টার্ন স্টাডিজ শুরু করেছেন এবং সাউথ ইস্ট এশিয়ান হিস্ট্রির ভিতরে তিনি সাবঅল্টার্ন হিস্টোরিওগ্রাফির একজন পুরোধা। পাশাপাশি আমরা গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কথা জানি, যিনি সাবঅল্টার্ন স্টাডিজের একদম শেষে, একদম তলায় রাখছেন মেয়েদের, যেখানে মেয়েদেরকে বোধহয় পুরোপুরি সাবঅল্টার্নের মধ্যেও অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। ঠিক সেই রকম জায়গায় মেয়েদিনের কবিতা শিকাগোর পর থেকে কবার এসেছে মেয়ে হিসেব রাখেনি তার এ পাড়ার কারখানার বনমালী দাস, অথচ হিসেব তার প্রতিক্ষণে, প্রতি পদক্ষেপে। বেতন 400 টাকা, সংসারে 6টি পেট, তার মাঝে অসুখ বিসুখ। কে আর হিসেব রাখে শ্রমিকের ঘরে ঘরে? কতবার ঘুরে ঘুরে নিঃশব্দে ফিরে গেছে 8 ঘন্টার লড়াইয়ের লাল ইতিহাস। বনমালী ভাবে শুধু মাসের কদিন বাকি, কত বাকি। দোকানে মুদির, শীর্ণ শরীর টেনে বেহুশ বিকেল বেলা কেবলই হিসেব করে ক্লান্ত বনমালী, কারখানার ভোঁ বাজার আর কত দেরি। আমি একটু প্রেক্ষাপটটার কথা বলি। এই প্রেক্ষাপটটা
যে সময় তিনি লিখছেন সেটা 1983 সাল, 80-র দশকের একদম গোড়ায়। আর ঘটনাটা ঘটেছে বলা যেতে পারে যে 1886, অর্থাৎ প্রায় 100 বছর পরে একজন মেয়ের কলমে উঠে আসছে মে দিনের কবিতা। এই মে দিনের কবিতার ভেতরে তিনি দেখাতে চাইছেন প্রকৃত কি, তিনি দেখাতে চাইছেন যে আসলে যে প্রান্তবর্তী হয়ে আছে তার কোনো উন্নতি হয়নি, এবং সেই প্রান্তবর্তী মানুষটার কাছে সেই বন্ধ কারখানা, সে অপেক্ষা করে আছে কবে সেই ভোঁ বাজবে, কবে আবার কারখানার দোর খুলবে এবং তার সেই চাকরি বা তার রুজি, তার আয় ব্যয় ইত্যাদির একটা নির্দিষ্টতা তৈরি হবে। অর্থাৎ শ্রমের স্বীকৃতি দিবসের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলছেন জয়ন্তী চট্টোপাধ্যায়, কিন্তু একটি মেয়ের শ্রমের স্বীকৃতি কোথায়? কি বললেন মার্কস বা এঙ্গেলস? আমি তাদের কথায় একটু ফিরে যাচ্ছি। 1846 সালে এঙ্গেলসের যে বইটি বিখ্যাত হয়ে গেল, সারা বিশ্বে যা সাংঘাতিকভাবে আলোড়ন তুলল, দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, এই বইটিতে এঙ্গেলস বলছেন, the first class opposition that appears in history coincides with the development of the antagonism between man and woman in monogamous marriage. এখানে নরনারীর বিবাহের প্রসঙ্গ আসছে, আর and the first class oppression coincides with that of female sex by the male. অর্থাৎ পুরুষের নারীর অত্যাচার, যেহেতু মনোগ্যামাস ম্যারেজ, পলিগ্যামাস হলে হতো না, আর পলিঅ্যান্ড্রি তো নয়, অতএব পুরুষের বহুগামিতাকে বাধ্যতামূলক করবার জন্যই একটি মেয়ের একগামিতার কথা বারবার বলতে হচ্ছে, এবং সেইখানে পুরুষের শাসন এসে পড়ছে মেয়েটির ওপরে। আর মার্কস কি বলছেন? মার্কস লেবারকে দুটো ভাগে ভাগ করছেন, প্রোডাক্টিভ লেবার এবং আনপ্রোডাক্টিভ লেবার। আর একটি মহিলার শ্রম তো আনপ্রোডাক্টিভ বটেই, কারণ একটি মহিলা তো সন্তান জন্ম দেন, একটি মহিলা তো 10 মাস সন্তানকে জন্মের সুযোগ দেন ভ্রূণাবস্থা থেকে, তারপর সন্তান জন্মের পরবর্তী ধাপ থেকে সন্তান বড় হওয়ার শেষ দিন পর্যন্ত তার আয়ুর তিনি অভিভাবক হয়েই থাকেন। আর পাশাপাশি ঘর গেরস্থালি যেভাবে সামলান এই কোয়ারেন্টাইন পিরিয়ডে, হয়তো প্রত্যেকটি পুরুষের কাছে তার একটা প্রত্যক্ষ ছবি উঠে আসছে, কারণ তারা সেটা অন্তত দু চোখে দেখছেন, বা তার চামড়ার তলায় তলায় কিছুটা হলেও হয়তো তার অনুভূতি তাকে রক্তস্পন্দনে একটিবারের জন্যও ঘা দিয়ে থাকবে। আমার বিশ্বাস আজকে বসে বসে অন্তত আর একবার প্রোডাক্টিভ লেবারের কথা ভাবুন। আমার বিশ্বাস আজকে আপনারা বিশ্বাস করতে পারবেন কেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলছেন রাইট টু ইন্টেলেকচুয়াল লেবার। তাহলে এই ইন্টেলেকচুয়াল লেবারের কথা যদি বলি, তাহলে কেন আমরা জয়ন্তী চট্টোপাধ্যায়কে যাবৎ পড়িনি? কেন আমরা জয়ন্তী চট্টোপাধ্যায়ের কবিতা এইভাবে শুনবো, যার বই আমরা কখনো জানি না, যিনি 70 দশক থেকে লিখছেন, তিনি নকশালবাড়ি আন্দোলনের প্রত্যক্ষ পরিপ্রেক্ষিত নিয়ে লিখেছেন বহু পত্র পত্রিকায়। আজকেও যদি সন্দীপ দত্তের লাইব্রেরিতে কেউ যান, তাহলে তার কাছে অঢেল অঢেল সম্ভার আছে, যেখানে জয়ন্তী চট্টোপাধ্যায়ের কবিতার গুণাগুণ আপনারা বিচার করতে পারবেন। কিন্তু আমরা সেই নিয়ে একটিও কথা বলিনি। আমরা জয়ন্তী চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করতেও চাইনি কোনো বইয়ে। এ পর্যন্ত প্রতিষ্ঠিত, এ পর্যন্ত প্রচলিত, এ পর্যন্ত প্রচারিত যতগুলি অ্যান্থোলজি আছে যা 70 এবং 80 কবিতাকে অন্তর্ভুক্ত করেছে, সেখানে জয়ন্তী চট্টোপাধ্যায়ের নাম এবং তার পরিচয়, তার গোত্র নিয়ে ক জায়গায় কথা বলা হয়েছে আমাকে খালি একটু বলবেন। কখনো বলবেন না ওনার বক্তব্য ভালো লাগছে। এই কমেন্টগুলোর কোনো অর্থ হয় না যদি না আপনারা প্রত্যক্ষ আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো একটি উত্তর না দিতে পারেন, কারণ একটি বক্তব্যের সেখানেই তার বিচার হয় যখন তার একটা প্রত্যুত্তর আপনাদের তরফে আসবে। তবে আমারও সম্ভ্রান্ত হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে তাহলে সেই প্ল্যাটফর্ম থেকে। আমরা সব ক্ষেত্রেই মনে করি একজন মহিলা কোনো বক্তব্যই রাখবেন না, এবং সেই কারণে এত পুরুষের গোটা বাজারময় এত পুরুষের দাপাদাপি। আমরা এটাও জানি যে একজন মহিলা কবিতা লিখতে পারেন না, তাই বারবার করে তাকে বলা হয়। আমার পাশাপাশি একটা জিজ্ঞাসা আছে, জয়ন্তী চট্টোপাধ্যায় যখন 4 প্রহরের কবিতা লিখছেন, তার নাম কবিতায় কি আছে? ভাত জোটেনি তাই ছেলেকে ঘুম পাড়াতে মা দৈত্যদানর গল্প বলেন, নিজে ঘুমন না। রাজকন্যের গল্প বলেন, স্বল্প কথার দাগে 3টি প্রহর পার হয়ে যায়,
তাও তো ছেলে জাগে, গল্প শোনার ধৈর্য হারায়, খোকন বলে থাক, দোহাই মা তোর, রাজকন্যের গল্প তুলে রাখ, একটা কথার জবাব দে মা, পায় করি তোর গড়। দত্তিটা কি খিদের চেয়েও ছিল ভয়ঙ্কর? এই খিদের কবিতা প্রথম লিখলেন, খিদের কবিতা এমন একজন মেয়ে যিনি নিজে অভুক্ত হয়ে সন্তানকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখতে চাইছেন। সন্তানকে ঘুম পাড়িয়ে তার একটাই লাভ, তিনি নিজের অভুক্ত অবস্থায় যেভাবেই হোক রাত কাটিয়ে দিতে পারবেন, কিন্তু সন্তান জেগে থাকলে তার প্রত্যেক মুহূর্তের যে যে ক্ষত তৈরি হবে, সেই ক্ষত থেকে তিনি হয়তো আপৎকালীন একটা মুক্তি চান। খিদে নিয়ে কবিতা, এই প্রান্তবর্তী এক মহিলার কলমে লেখা খিদে নিয়ে কবিতা। মনে রাখতে হবে যিনি লিখছেন তিনি প্রান্তিক। আমরা যখন সাবঅল্টার্ন বলছি, আমরা যখন রণজিৎ গুহকে বাহ বাহ বলছি, আমরা যখন আরো কাউকে তার ইন্টারপ্রিটেশনের দিক থেকে ভীষণভাবে প্রশংসা করছি, মনে রাখতে হবে তিনি কিন্তু নিজেকে সাবঅল্টার্নের মধ্যে রাখছেন না। অতএব তার সাবঅল্টার্ন স্টাডিজ, অতএব তার সাবঅল্টার্ন হিস্টোরিওগ্রাফির মধ্যে যখন তিনি পারফর্মার, অর্থাৎ যেটা স্তানিলাভস্কি বলছেন যে আমাদের প্রত্যেকটি লেখার ভিতরে সৃজনশীল লেখার সেই মুহূর্তটিতে কিন্তু আমরা পারফর্মার, আমরা সেখানে অভিনয় করি, আমরা মনে করি আমি সেই চরিত্রটা এবং আমি সেই চরিত্রটা হয়ে লিখি। সেই লেখার ভিতর দিয়েই আমাদের আততি তৈরি হয়, যে আততি কিন্তু যুগকে অতিক্রম করতে পারে, ভাষাকে অতিক্রম করতে পারে, কারণ প্রত্যেকটি ব্যবহৃত শব্দ একটি নিজস্ব পলিটিক্স ধারণ করে থাকে। তাই চার প্রহরের কবিতা, অর্থাৎ চার প্রহর মানে শুধু সারা একটা দিন নয়। চার প্রহরের কবিতা, এই কবিতা কি কোনো পুরুষ লিখতে পারবেন? কারণ কখনো কি কোনো পুরুষ তার সন্তানকে ঘুম পাড়ানির গানে সেই রাজকন্যের কথা বলবেন? আর কেনই বা তিনি ওইভাবে ঘুম পাড়িয়ে রাখবেন? তিনি কি সত্যি অভুক্ত হয়ে সন্তানকে ঘুম পাড়াতে চাইবেন? বলুন তো আপনারা। এখানে আরো একটা কথা বলতে চাই, এই দৈত্য দানর কথা, অর্থাৎ দৈত্য দানর চেয়েও তো খিদেটা বড় হলো। তাহলে দৈত্য দানব বা এই মিথটা, এই রূপকথার জগৎটা যেটা মা তৈরি করছেন আর ছেলে মানতে পারছেন না, সেখানে মা কিন্তু ছেলের ভিতর দিয়েও নিজের কথা বলছেন, কারণ লেখকই হলেন মা। অর্থাৎ লেখক সত্তার মধ্যে সবচেয়ে বেশি প্রগল্ভ এখানে মাতৃসত্তা, এবং বলা বাহুল্য সেই মাতৃসত্তার মধ্যে কিন্তু আলাদা করে নারীত্বকে তার যোনি দিয়ে, তার জঠর দিয়ে কখনো চিহ্নিত করা যাবে না। দোহাই আপনাদের, কখনো সেইভাবে একটি মেয়ের মাতৃত্বকে দেখবেন না। পাশাপাশি আমাদের মনে পড়ে যাবে, আমরা ফেমিনিজম বলতে একটা শব্দ বুঝি, আর আমাদের বারবার করে একটা টার্মিনোলজির সামনে এসে দাঁড় করিয়ে দেওয়া হয়, তবে কি এটা ফেমিনিস্ট কবিতা? তবে কি জয়ন্তী চট্টোপাধ্যায় সে সময়কার একজন ফেমিনিস্ট ছিলেন? ফেমিনিজমটা কিন্তু 70 দশকের একটা বিশেষ বিপ্লব। আর তার আগে যখন যেরকম আমরা চন্দ্রাবতীর কথা শুনলাম, খুবই জরুরি একটা আলোচনা করলেন উনি, ঠিক সেইভাবেই যদি বলি রামী, রামমণি বা রামী, তাহলে রামীর লেখা কি আপনারা ফেমিনিস্ট বলবেন না? সেটা না বললেই কিন্তু ভুল হবে। অর্থাৎ না বললেই রামীকে আলাদা করে রামীর জায়গা থেকেই আমরা বরখাস্ত করে দিলাম। তাহলে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমি কি করে আমার প্রাচীন সাহিত্যকে দেখছি, আমার দেখবার চোখটা কি, আমার দেখবার চোখের ভিতর দিয়েই যদি প্রচলিত পিতৃতান্ত্রিক গথটা আমাকে জুড়ে বসে, তাহলে সেই কুপমণ্ডুকতা থেকে বেরোনোর জন্য আমাকে আলাদা করে নিজেকে আগে সাবঅল্টার্ন মনে করতে হবে। অর্থাৎ নিজেকে আগে একটা অ্যাফার্মেটিভ স্যাবোটাজের জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে আমি আমার তথাকথিত সমস্ত বুর্জোয়া শিক্ষা, আমি আমার তথাকথিত সমস্ত মিথ্যা বুর্জোয়া কলোনিয়ালিজম, আমি বলবো সেটা শুধু ইংরেজের কলোনিয়ালিজম নয়, সেটা কিন্তু পিতৃতান্ত্রিক কলোনিয়ালিজম, সেই পিতৃতান্ত্রিক সামন্ততন্ত্রকে আগে ভাঙা উচিত। সেই ভাঙার স্তরটা অন্তত জয়ন্তী চট্টোপাধ্যায়ের কবিতাটা দিয়ে ভাঙুন, অন্তত সেই দিয়ে নিজের ভিতরের ফ্র্যাগমেন্টেশনকে আলাদা আলাদা করে নিলে তারপর একটু একটু করে হয়তো নতুন ভিত বসাতে একটু সুবিধা হবে। পাশাপাশি মনে রাখতে হবে, এই গৃহকর্ম নিপুণা মেয়েদের কথা প্রথম কে বললেন? 1898 সালে বললেন শার্লট পার্কিন্স গিলম্যান। শার্লট পার্কিন্স গিলম্যান প্রাথমিকভাবে তার নিজের পোস্ট নেটাল অবস্থায়, অর্থাৎ আতুর পরবর্তী অবস্থায় তার মানসিক অবসাদ, যা কিন্তু স্বাভাবিক, আমরা এখন এই জায়গায় সমস্ত চিকিৎসকরা স্বীকার করেন যে মায়ের দিক থেকে এরকম একটি পোস্ট নেটাল ডিপ্রেশন আসাটা খুব স্বাভাবিক। সেই ডিপ্রেশনের
চিকিৎসার জন্য হাওয়া বদল করছেন। হাওয়া বদল করে তাকে এমন একটি জায়গায় রাখা হচ্ছে, এমন একটি জায়গায় তাকে আটকে রাখা হচ্ছে, তার লেখার খাতা থেকে তাকে সরিয়ে রেখে লিখতে দেওয়া হবে না চিকিৎসকের পরামর্শে, এমন একটি মাত্র ঘরে সে বন্দী হয়ে থাকছে সারাটা দিন। আজকের চেয়েও খারাপ অবস্থায় তাকে কেবল খাবার দিয়ে যাচ্ছে কেউ, আর সারাদিন সে চুপচাপ দেখছে তার চারিদিকে ঘরের দেয়ালে সাঁটা আছে একটা হলুদ ওয়ালপেপার। তিনি লিখছেন পরবর্তীকালে দ্য ইয়েলো ওয়ালপেপার। সেই ইয়েলো ওয়ালপেপারের প্রত্যেকটি অংশে লেখা যাচ্ছে কি করে তিনি প্রকৃতিস্থ স্বাভাবিক থেকে ডাক্তারের কারণে চিকিৎসকের ভুল পরামর্শে না লিখতে দেওয়া একজন মহিলার পরিণতিতে অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছেন, এবং প্রায় অপ্রকৃতিস্থ অবস্থায় বহুবার বহুবার দরজা ধাক্কানোর পরে শেষ পর্যন্ত তার স্বামী যখন তাকে বার করে আনছেন, তখন তিনি হামাগুড়ি দিয়ে প্রায় অপ্রকৃতিস্থ, এবং সেইখান থেকে ক্রমমুক্তির ভেতর দিয়ে তিনি প্রথম যিনি 1898 উইমেন অ্যান্ড ইকোনমিক্স লিখছেন। আমি বলবো সেই বইটির পরবর্তী ধাপে আসছেন জয়ন্তী চট্টোপাধ্যায়, যিনি এইভাবে মেয়েদেরকে প্রাথমিকভাবে নিজের ভিতরে প্রত্যেকটি মেয়ের ধর্ষণ, প্রত্যেকটি মেয়ের তথাকথিত কোট আনকোট গৃহকর্ম নিপুণা মেয়েদের সংঘাত, সংগ্রাম, স্ট্রাগল, ক্লাস স্ট্রাগল, একটি মেয়ের ক্লাস কাকে বলেন মার্কস বা এঙ্গেলস, যিনি আনপ্রোডাক্টিভ লেবারের কথা বলেন, একটি মেয়ের দিক থেকে তাই তাকে আর কোনো আলোচনা করতে হয় না। তিনিও কি আবার ফ্রয়েডের মতো বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল লিখেছিলেন? এই প্রশ্নের উত্তরটি দয়া করে কমেন্ট বক্সে দেবেন। তাহলে শার্লট পার্কিন্স গিলম্যান আমরা যখন পড়ছি, যিনি প্রথম উইমেন অ্যান্ড ইকোনমিক্স এর জায়গায় বলতে চেয়েছিলেন যে গৃহকর্মও কিন্তু তার শ্রম, এবং সেই শ্রমের মূল্যায়ন হওয়া দরকার, শ্রমের মূল্য সেই মেয়েটির পাওয়া দরকার, তিনি বিপ্লব এনেছিলেন, তাকে আমরা মনে রাখিনি। বলা বাহুল্য তাকে আমরা প্রায় নির্বাসন দিতে দিতে প্রায় মেরেই ফেলেছি। হালে শুধু মনে হয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যারা ইংরেজি স্নাতক স্তরে পড়াশোনা করেন তাদের গিলম্যান পড়তে হয়, যদিও উইমেন অ্যান্ড ইকোনমিক্স নয়। আমরা সব ক্ষেত্রে একটি কাহিনীতে বিশ্বাসী, মেয়েদের গদ্য লেখার থেকে মেয়েদের কাহিনীতে ঝুঁকিয়ে দেওয়া অনেক ভালো। ঠিক সেই রকম ভাবে একটা গোল গোল বিষয় যেরকম আলোচনাটা করা হয়, সব ক্ষেত্রেই বিশ্লেষণমুখী না হয়ে আলোচনার মধ্যে একটা বৃত্তাকার প্লট এনে তাকে যে করেই হোক সময়ে এনে শেষ করে ফেলা হয়। শেষ করে দেওয়াটাই আসলে আমাদের উদ্দেশ্য, এবং শেষ করে ফেললে ঠিক যেভাবে মেরি শেলি আজকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছেন, তিনি কেবল শেলির পত্নী মাত্র, কিন্তু মেরি শেলির লেখার যে শক্তি, মেরি শেলির লেখার যে সাংঘাতিক যুগান্তকারী কাজ ফ্র্যাঙ্কেনস্টাইন, সেই কাজটি থেকে আমরা বহু দূরে সরে এসেছি বিনা স্বীকৃতি দিয়ে। আমি পরবর্তী কবিতায় চলে যাচ্ছি জয়ন্তী চট্টোপাধ্যায়ের। সেই কবিতাটি হচ্ছে পোলারে জনম দিমুনা। আপনাদের সকলেরই নিশ্চয় মনে পড়বে এবং মনে হবে যে এ আর নতুন কথা কি, শক্তি চট্টোপাধ্যায় তো জরাসন্ধ লিখে গেছেন। হ্যাঁ, অপূর্ব কবিতা জরাসন্ধ নিশ্চয়ই। কবিতার শুরুতে বলছেন, গত 16ই জুলাই 88 জাহানাবাদ জেলার ননহি নগোয়া গ্রামে 36 জন হরিজন ক্ষেত মজুর দরিদ্র কৃষক পরিবারের লোকদের হত্যা করা হয়। তাদের মধ্যে 6 মাসের শিশুও ছিল। সেই শিশু হত্যার ঘটনাকে মনে রেখে, হ্যাঁ বোভায়ার কথা আপনারা বলছেন, কিন্তু বোভায়ার যেটা করেছিলেন, একটা কথা মনে রাখবেন খালি, বোভায়ারের প্রেক্ষিত কিন্তু অনেক আলাদা, এবং বোভায়ারের ক্ষেত্রে যে বক্তব্যটা অনেক অনেক সহজ ছিল, সেটা 80তে এসে জয়ন্তী চট্টোপাধ্যায়ের বোধহয় সহজ হয়নি। এবং বলা বাহুল্য, আমি রামির কথা বলেছি, পঞ্চদশ শতকে বোভায়া কোথায়? পঞ্চদশ শতকে বলতে পারেন পঞ্চদশ শতকে কজন পুরুষ লিখেছেন? বলতে পারেন পঞ্চদশ শতকে কজন পুরুষ সেই অর্থে তুমি নিরপেক্ষভাবে প্রেমের কবিতার ব্যতি রেখে লিখেছেন? বলতে পারেন পঞ্চদশ শতকে কজন পুরুষের কলমে আপনি সেই অর্থে কোনো যৌনতার কথা পাননি, সেই অর্থে কোনো উজ্জ্বল রসের কথা পাননি, সেই অর্থে শৃঙ্গারের কথা পাননি, কিন্তু দলীয় অনামুখ মিনসেদের জোট বাঁধা এবং একটি মেয়ের গায়ে কলঙ্ক ছিটানোর কথা পেয়েছেন? সেই অবজেক্টিভ রিয়ালিটির কথা বিদ্যাপতিতে পান, চণ্ডীদাসে পান, নাকি পরবর্তীকালের বৈষ্ণব সাহিত্যে পান? এই উত্তরটা খালি আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন প্লিজ।
আমি এক গর্ভবতী মা, পোলারে জনম দিব না, কি হবে জনম দিয়া প্রসবের কষ্ট লিয়া, যদি না মা ডাক শুনি তার মুখে। অর্থাৎ এই অবস্থানটি ঘোষণা করছেন, এই অবস্থানটির দিক থেকে ভাবুন, এই অবস্থানটি কিন্তু সাবলটান, কোট আনকোট রণজিৎ গুহ সাবলটান, এই জায়গা থেকে এটার কোনো তুলনা হয় না। অর্থাৎ আমি গর্ভবতী মা, এই এই কথাটা পরিষ্কার বলে তিনি বলছেন যে আমি আমার সন্তানকে জন্ম দেব না। আর জরাসন্ধ যেখানে বলছেন আমাকে জন্ম দিও না, জন্ম দিও না মা, তার প্রেক্ষিতটা কিন্তু আলাদা এবং তার জন্ম না দেওয়ার কথাটাও আলাদা। আর এইখানে মা যখন বলছেন আমি জন্ম দেব না, তার কারণ আমি তো আমার আমার ছেলের মৃত্যু আমি চোখে দেখব, কাজে আমি কেন তাকে জন্ম দেব। পাশাপাশি মনে রাখবেন আরো একটা সোশিও পলিটিক্যাল ইস্যু এর ভিতরে আছে। না, আমি মহিলা কবির বিষয়টা এখানে আনবো না, আমার বিষয়ের শেষেও এই নিয়ে অন্য কথা আছে, সেটা প্রসঙ্গান্তরে চলে যাওয়া হবে। এখানে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেবারের দিক থেকে যদি ভাবেন, তাহলে প্রথম কথা হচ্ছে তার অবস্থান শনাক্ত করবার সঘোষ উপস্থিতি। এই সঘোষ উপস্থিতিতে তিনি লুকোতে চাননি যে তিনি গর্ভবতী, কিন্তু সেই গর্ভবতী কবি সত্তাকে লক্ষ্য করুন, যে কবি সত্তা এইরকম একটি মায়ের কথা বলছেন, তিনি নিজে গর্ভবতী অবস্থাটি উপলব্ধি করে ওই সত্তাটিতে প্রাণন যোগ করছেন, ওই সত্তাটিকে প্রাণিত করছেন। আমরা এর ভিতরে একটা স্পষ্ট একটা সেমান্টিক ফিল্ড বা অর্থক্ষেত্র খুঁজে পাই, যেখানে মায়ের কণ্ঠস্বর আলাদা করে লক্ষ্য করার মতো। মায়ের প্রেক্ষিতের দিক থেকে কেন মা চাইছেন না, তার কারণ মা প্রান্তবর্তী এবং মা জানেন যে এই হত্যাকাণ্ডের একদিন তাকেও শিকার হতে হবে, হয় তাকে বা তার সন্তানকে। হয় তিনি মৃত সন্তান প্রসব করবেন, বা তার সন্তান জন্মের পরেও তাকে হত্যা করা হতে পারে, বা তার চোখের সামনেও সন্তান হত্যা করা হতে পারে। এই সমস্ত বিষয়গুলি ভেবে কবিতাটির প্রত্যেকটি অক্ষর যাচাই করে নেবেন, এবং সেইখান থেকে যদি বলেন তাহলে এটা কোনো ইমাজিনেটিভ টাইম লাইনে লেখা, ধরে ধরে মিলিয়ে মিলিয়ে পড়বার জন্য আলাদা করে প্রাচীন যুগের, মধ্যযুগের বা প্রাচীন মধ্য পরবর্তী যুগের, তাই আমি কোনো দশক বিভাজনে বিশ্বাস করি না। কারণ একটি মেয়ের কবিতা কোনো বিশেষ দশকের হতে পারে না, কারণ একটি মেয়ের ঘড়ি সেই সালভাদর দালির মতো প্রত্যেকটি ঘড়িকে মোল্টেন ওয়াচের মতো দেখার ভিতরে। কারণ একটি মেয়ের ঘড়ি কোথায় কবে কোন দেশের মেয়েদের তার হত্যার মুহূর্তে তার ঘড়িটা কি বলে তাকে, সেই ঘড়িটা কি আপনার বা আমার সঙ্গে মিলবে? সেই ঘড়িটার সঙ্গে নিশ্চয়ই তার নিজস্ব একটা মননতন্ত্রের নিজস্ব প্রজ্ঞার যোগ আছে, সেই যোগটাকে বিচার করে তবেই তার ঘড়িটার আলোচনা হওয়া দরকার। তাহলে কেন বলছেন মা হবার স্বপ্ন দেখি না, যে আসে তারে তো চাই না। এখানে পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 80-র দশকে কন্ট্রাসেপটিভ পিল, যে কন্ট্রাসেপটিভ পিল বাজারে আসছে, তার ভিতর দিয়ে একটি মেয়ে সরাসরি সেই পিলকে অ্যাক্সেস করতে পারছেন, এবং তা নিজের নির্বাচনের কারণে তিনি গর্ভনিরোধক বড়ি ব্যবহার করতে পারছেন, এবং তার নিজের জন্ম নিয়ন্ত্রণের একদিক থেকে তার ক্ষমতায়নের সময়টা হচ্ছে এইটা। এখানে সেই দিক থেকে একটা রিফ্লেকশন থাকলেও থাকতে পারে। পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে জয়ন্তী চট্টোপাধ্যায় দলিতদের নিয়ে লিখছেন। বলা বাহুল্য, সেই দলিত কথাটি কোট আনকোট আমরা যে সময় ব্যবহার করেছি তার অনেক আগে জয়ন্তী চট্টোপাধ্যায় ধর্ষিতা নারীর কবিতা লিখছেন, তার নাম দিচ্ছেন স্বাধীন দেশের নারী। এই স্বাধীন দেশের নারীর পরিপ্রেক্ষিত থেকে যদি বলি, তাহলে সেটি একটি ইস্তেহার হয়ে উঠেছে। এই ইস্তেহার হচ্ছে সেই এমন একটি ইস্তেহার যা তথাকথিত সাবলটান স্টাডিজ এর ভিতটা নাড়িয়ে দিতে পারে, কারণ এখানে একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন অফ কনসিয়াসনেস আছে, যাকে বলা হচ্ছে, যাকে সাবলটান স্টাডিজ এর মূল জায়গাটা রণজিৎ গুহ ধরে দিচ্ছেন এই ভাষায়, যেখানে বলা হচ্ছে র্যাডিক্যাল ট্রান্সফরমেশন অফ কনসিয়াসনেস। অর্থাৎ আমি কাকে কাকে আমি সাবলটান বলতে চাই, তার ভিতর দিয়ে আমার সেই ইতিহাস দেখবার ক্ষমতা, সেই দিক থেকে যদি দেখি তাহলে এই মহিলার কিন্তু আছে। এবং সেইখানে তিনি আবারও আলাদা করে আনন্দবাজারে প্রকাশিত 1989 সালে ধর্ষিতা আদিবাসী মেয়েদের ধর্ষিতার ঘটনাকে কেন্দ্র করে এই কবিতাটি রচনা করছেন। আমরা যমুনাবতীর কথা বলি, কিন্তু আমরা জয়ন্তী চট্টোপাধ্যায়ের কথা বলি না। মূল্যবৃদ্ধি আগুন ছোঁয়া বাজার, সতীত্বের দাম উঠেছে লাফিয়ে 2000। সোমবারীদের ক্ষতিপূরণ কি হয়েছে? ক্ষতি একদিনেতে 2000 আয় করে কোন সতী?
2000 ইজ্জতের স্বাধীন দেশের নারী, স্বাধীন দেশের স্বাধীন হাওয়ায় তোমায় নিয়ে অবলীলায় স্বাধীন পুরুষ কি অপরূপ করছে দোকানদারি। এই দোকানদারির কথা খুব বেশি বাড়িয়ে বলবো না, পাশাপাশি শুধু দুটো কথা বলছি। 80 দশকে আর যে কবিতাগুলি লেখা হচ্ছে সেখানে বারবার কন্যা ভ্রূণ হত্যার কথা বলা হয়েছে। কবিতা সিংহের লেখার ভিতরেও কন্যা ভ্রূণ হত্যার কথা আছে, মনীন্দ্র গুপ্তের লেখার ভিতরেও কন্যা ভ্রূণ হত্যার কথা আছে। কেন এই কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে বা এই অ্যামনিওসেন্টেসিস, যার ভিতর দিয়ে অনেক মা অসুস্থ হয়ে পড়ছেন এবং হেলথ হ্যাজার্ডের ভিতরে পড়ছেন, তাকে বাধ্য করা হচ্ছে তার ভ্রূণের লিঙ্গ বিচারের দিক থেকে। বলা বাহুল্য এটি পিতৃতান্ত্রিক বাধ্যতামূলক একটি প্রথা, আজকেও কিন্তু আমরা তার ভিতরেই আছি। কখনো মনে করবেন না যে আজকে এগুলি উঠে গেছে, এগুলি সবই আমাদের প্রাচীন এক একটি বিষয়, তা কিন্তু নয়। আমরা এই 21 শতকে দাঁড়িয়েও কিন্তু একই জায়গায় প্রাসঙ্গিকভাবে বর্তমান, অর্থাৎ নারীর নির্বাচিত বিষয়গুলি কিন্তু শেষ হয়নি। নারীর নির্বাচিত বিষয় তাই কোনো নির্দিষ্ট সময় বাঁধা যায় না। ইতিহাস জন্ম নেয় ওইখান থেকে, ওই দেখো দূরে আপাতত ওই উঠোনে যার এক ধারে এখন চাঁচের বেড়া, নিঝুম দুপুরকে ক্লান্ত করে দিচ্ছে কাঠঠোকরার ক্রমাগত ডাক। একজন কেউ শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে যন্ত্রণায়, আর একটু পরে তার চেতনা হারিয়ে যাবে। তারপর সে এনে দেবে এই পৃথিবীতে বেঁচে থাকার নতুন এক দাবিদার, যে আসবে তার জন্যে নেই কোনো সোনার ঝিনুক, কোন আশীর্বাদ অথবা শঙ্খধ্বনি। মরে যাবার শত সম্ভাবনার মুখে আগুন দিয়ে সে বেঁচে থাকবে। তার মা তাকে গাছের ডালে বাঁধা কাপড়ের দোলনায় শুইয়ে রাখবে, ফোঁটায় ফোঁটায় বৃষ্টির জলে। অপু চট্টোপাধ্যায়, কবিতার নাম গৃহস্থের খোকা হোক। একজন পুরুষের কলমে তিনি সন্তান কামনা করছেন এবং স্বপ্ন দেখছেন সেই মা তাকে শেষ পর্যন্ত সন্তান জন্ম দেবেন। আসলে পুরুষ হিসেবে নারীর জন্ম না দেওয়ার এই প্রার্থনাগুলি অমূলক, আর তিনি বুঝবেনও না যে কেন মা জন্ম দিতে চান না, আর তার জন্ম দেওয়ার সংগ্রামটাই বাকি, তার প্রতিদিনের নিয়ত আনপ্রোডাক্টিভ লেবার। তার ইতিহাস পুরুষের কাছে সত্যি অযথা, অমূলক, আনরেশনাল, এবং তা সত্যিই তো দেনা পাওনার হিসেবে কোনো মুনাফা আনবে না। তাই পুঁজিবাদী সভ্যতার ক্যাপিটাল হিসেবে যখন থমাস পিকেটি একটা প্যারাডাইম শিফটের কথা বলছেন, যেখানে থমাস পিকেটি অন্যান্য ইকোনমিস্টদের থেকে আলাদা হয়ে বেস্ট সেলার, 5.7 মিলিয়ন বেস্ট সেলার তার বইটি, এবং সেইখানে তিনি ক্যাপিটালের যে মূল্যায়ন করছেন সেই মূল্যায়নটি খুব আশ্চর্যভাবে উইমেন অ্যান্ড ইকোনমিক্স এর কাছে চলে যায়। কিন্তু সেটা এইখানে যে আমরা পুঁজিকে শুধুমাত্র আমরা অ্যাসেটের দিক থেকে বা ট্যাক্সের দিক থেকে, কিন্তু ট্যাক্স দেওয়ার তো এই ক্ষেত্রটা তৈরি হয়েছে বিশ্বত, তার আগে কোনো ট্যাক্স দেওয়ার বিষয় ছিল না, বহু দেশেই ছিল না। তাহলে তিনি বলছেন ট্যাক্সটা শুধুমাত্র ইনকামের উপরে নয়, ট্যাক্সটা অ্যাসেটের উপরে দিন। সেইখান থেকে এই ইনইকুয়ালিটি বা এই ধনতান্ত্রিক বৈষম্যকে কিছুটা পর্যন্ত রক্ষা করা যাবে বা কিছুটা পর্যন্ত ফিরিয়ে আনা যাবে, একটা নতুন সাইকেল তৈরি হবে। এবং আরো একটা কথা বলছেন গরিবের হাতেও কিছু ধন দিয়ে দিন, যেখান থেকে তারা কিছুটা পর্যন্ত তাদের কারবারে নতুন করে ইনভেস্টমেন্টের দিকে যাবেন, এবং তথাকথিত ওই সাবঅল্টার্নকে কথা বলতে দিন যারা পার্টিসিপেট করবেন এই রকম ফিনান্সিয়াল পলিসিতে। বলা বাহুল্য যে মা খেতে পান না, যে মা অভুক্ত অবস্থায় ছেলেকে রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে চান, তিনি থমাস পিকেটির ওই বইয়ের প্রত্যেকটি শব্দের ভিতরে যদি ঢুকে যান, তাহলে সেই প্রেত বহন করবে কে? আমি এর পাশাপাশি আর নতুন করে মল্লিকা সেনগুপ্তর কথা বলবো না, নতুন করে কৃষ্ণা বসুর কথা বলবো না, আমরা এগুলি সবই জানি। তাই আমি আলাদা করে কেবল জয়ন্তী চট্টোপাধ্যায়ের কথা বলেই আজকে আমার বিষয়টি শেষ করব। আমার শেষ পর্যন্ত একটাই বলার কথা, সেটা হচ্ছে আমার একটি বিবলিওগ্রাফিক্যাল লিস্ট বা তথ্যসূত্র আমার মনে হয় দিয়ে দেওয়া দরকার, যদি আপনারা জানতে চান বা আগ্রহ থাকে। বাঙালির সাম্যবাদ চর্চা, শিপ্রা সরকার, অনমিত্র দাস সংকলিত। ডমিনেন্স উইদাউট হেজিমনি, রণজিৎ গুহ। A Room of One's Own, Virginia Woolf. এ আমার জন্মদাগ, কৃষ্ণা বসু। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, ইয়ান মুকারভস্কি। চার প্রহরের কবিতা, জয়ন্তী চট্টোপাধ্যায়। নিউ লেফট রিভিউ, 2014। বাংলা কবিতায় ভিন্ন স্বর, আমার পত্রপুট, 2014। পুরুষকে লেখা চিঠি, মল্লিকা সেনগুপ্ত। ভ্রূণা, কবিতা সিংহের শ্রেষ্ঠ কবিতা। কবিতায় নারী, নারীর কবিতা, মেলি পাঠ, সুতপা ভট্টাচার্য। এবং বলা বাহুল্য শেষ করব যেখানে, সেখানে একটি কবিতার একটি অংশ পড়ে। ধর্মাবতার, মনে রাখবেন আমিও ধর্ষক হতে পারি। শরীর যে শরীরে আপনি ঔরস পুঁতে রাখেন, তার তলায় লক্ষ লক্ষ পতঙ্গের ক্ষেত। জনি ছিঁড়ে আরো আরো জনি, তবে বস্ত্রকার,
কার বস্ত্রহরণ? এ কাপড় আপনার মায়ের, প্রজাতন্ত্রের পতাকা উত্তোলনের মুহূর্তে আপনি কাঁদবেন, রাতের পর রাত নির্ঘুম ঘুমের ভেতর শিহরণ, বাতাসে বইবে সেই শব্দ যা আপনি জানেন, হ্যাঁ, মাদার ফাকার। 1600 প্রস্তর যুগের পূর্বে যখন আগুন আবিষ্কার করিনি, যখন বস্ত্রহীন রজস্বলা দেহ ঢেকে দিয়েছি বৃক্ষপত্রালি, কেউ নেই, কিছু নেই, কেবল হোমাঙ্গ, তুমি আর আমি আর তৃতীয় আর একজন, যে আমাদেরই মধ্যে কোনো এক শীতের তুষারপাতের সময় দেহ কি আরতি করতো নিজের আঙুল বুলিয়ে বুলিয়ে? ভুল করে কি আমিও আমার পিতাকে প্রেমিক ভাবিনি? কয়লার মতো জ্বালিনি অরণি দণ্ড বুঝি নিয়ে কার পিণ্ড, কার রক্ত, কার দীর্ঘশ্বাস ভুলে গিয়ে তার মুখ, তাকেই সন্তান ভেবে শয্যায় মাটি চাপায়নি? নমস্কার।